আচ্ছা, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। আমরা যে কোনো ওয়ার্ড দেখে শনাক্ত করতে পারবো কোনটা কোন পার্ট অফ স্পিচের কাজ করে। প্রথমে আমরা যে আইডেন্টিফিকেশন অফ নাউন, আমরা দেখলাম যে কোনো বাক্যের ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের পরে, ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হয়, আর দুটো ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন হয়। প্রশ্ন হলো ট্রানজিটিভ ভার্ব। ধরেন আমি একটা বাক্য লিখলাম, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। খেয়াল করে যান। অনুরূপভাবে আমি আরেকটা বাক্য লিখলাম, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এই দুইটা বাক্যে খেয়াল করেন, দুইটা বাক্যে ভার্ব আছে। প্রথম বাক্যের ভার্বটা হচ্ছে রিড, আর পরের বাক্যের ভার্বটা হলো গো। প্রথমে যে ভার্বটা আছে রিড, আমরা কিন্তু চাইলে এখানে প্রশ্ন করতে পারি কি পড়ে, উত্তর আসে বই পড়ে। কোন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে বাক্যের অবজেক্ট। তার মানে এই ভার্বের অবজেক্ট হিসেবে কি আছে, বুক। কিন্তু দ্বিতীয় বাক্যে যদি আমরা প্রশ্ন করি কি যায় কাকে যায়, তাহলে কোনো উত্তর আসে না। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে না, তার মানে হচ্ছে যে এটা অবজেক্ট, এই ভার্বের কোনো অবজেক্ট নেই, এটা যা আছে এটাকে কমপ্লিমেন্ট বলা যায়। তাহলে আমরা বলতে পারি যে ভার্বের অবজেক্ট আছে তার নাম ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট নেই তার নাম হলো ইনট্রানজিটিভ ভার্ব। মনে রাখতে হবে, যে ভার্বের অবজেক্ট আছে তার নাম ট্রানজিটিভ ভার্ব, আর যার অবজেক্ট নেই তার নাম ইনট্রানজিটিভ ভার্ব। এটাই আমরা এখন সংক্ষেপে বলতে পারি যে একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া না যায় তাহলে বুঝতে হবে সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমি যদি একটা বাক্য লিখি যে she swims, আমি লিখলাম she swims in the river, সে নদীতে সাঁতার কাটে। এখন যদি আমি এখানে প্রশ্ন করি যে রাজীবকে, রাজীব এখানে সুইমটা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এর মধ্যে কোন ভার্ব? স্যার ইনট্রানজিটিভ ভার্ব। কেন এটা ইনট্রানজিটিভ ভার্ব? স্যার এখানে কি প্রশ্ন করলে তো স্যার এই কি অ্যানসার পাচ্ছি না, কোথায় সুইম করতেছে এটার অ্যানসার পাচ্ছি। মানে কি সাঁতার কাকে সাঁতার প্রশ্ন করলে উত্তর আসে না, তাই এটা ট্রানজিটিভ ভার্ব না, ইনট্রানজিটিভ ভার্ব। এরপর একটা কমপ্লিমেন্ট অবজেক্ট না। আচ্ছা রাজীব, আমি তো এখন একটা বাক্য লিখি যে she writes a letter, সে একটা চিঠি লেখে। এখানে রাইটস ভার্বটা কি ভার্ব হবে? স্যার ট্রানজিটিভ ভার্ব। কেন এটা ট্রানজিটিভ ভার্ব হবে? সে কি লেখে, লেটার। লেটার। তাহলে আমরা কেমন করে বুঝবো একটা ভার্ব ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? স্যার ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি অ্যানসার পাই তাহলে স্যার অবজেক্ট পাবো, আর যদি স্যার কি বা কাকে দিয়ে অ্যানসার না পাই তাহলে অবজেক্ট থাকবে না, সেটা হবে স্যার কমপ্লিমেন্ট। তাহলে স্যার আমরা ভার্ব ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ডিফারেন্স করতে পারবো। তার মানে একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে তার নাম ট্রানজিটিভ ভার্ব, আর উত্তর পাওয়া না গেলে তার নাম হবে ইনট্রানজিটিভ ভার্ব। এই যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেই যে উত্তরটা পাই সেটাই হচ্ছে বাক্যের কি, অবজেক্ট। এই জন্যই বলা হয় যে ভার্বের অবজেক্ট আছে তার নাম ট্রানজিটিভ ভার্ব, আর যার অবজেক্ট নেই তার নাম ইনট্রানজিটিভ ভার্ব। ফাইন। এখন আমি তাহলে আমরা ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ এখানে ইন দা রিভারটা কি অ্যাডভার্বাল ফ্রেজ হবে? হ্যাঁ, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যাকে আমরা বাক্যের কমপ্লিমেন্ট বলতে পারি। টোটালটা নিয়েই তো স্যার কমপ্লিমেন্ট বলবো, ইন দা রিভার টোটালটাই আমরা, রাইট। মানে ইনট্রানজিটিভ ভার্বের পরে যে অংশটা থাকে সেটা বাক্যের অবজেক্টটা, সেটা হলো কমপ্লিমেন্ট, যা পার্ট অফ স্পিচ হিসেবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়ালস এর কাজ করতে পারে। ঠিক আছে মাইদুল? জি স্যার ক্লিয়ার। আচ্ছা মাইদুল, আরেকটা প্রশ্ন, সেটা হলো আমি একটা বাক্য লিখতেছি, সেটি হচ্ছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। এখানে ফ্লাইটা কি ভার্ব হবে? স্যার ইনট্রানজিটিভ। কেন, আমি তো প্রশ্ন করতে পারি কি ওড়ে, উত্তর হয় পাখি ওড়ে। কিন্তু স্যার আমার পেছন দিকে তাকাতে হবে। রাইট, কারণ কি দিয়ে প্রশ্ন করলে যে ভার্বের পরে সেটা হলো বাক্যের কি, অবজেক্ট। জি স্যার। আর অবজেক্ট তো ভার্বের সামনে থাকে না, অবজেক্ট থাকে ভার্বের কি, পরে। সুতরাং কি দিয়ে প্রশ্ন করলেই কাহিনী শেষ না, উত্তরটা ভার্বের পর থেকে আসতে হবে, অবজেক্টের জায়গা থেকে আসতে হবে, তাহলেই প্রশ্ন সার্থক, উত্তর সার্থক। যেহেতু অবজেক্টের পরে থেকে উত্তর আসে না, তার মানে এটা আমাদের প্রশ্নের ভুল ধরন।
তাহলে এটা জি ইন্ট্রানজিটিভ। স্যার। কিন্তু মাইদুল, আমি যদি এখন একটা বাক্য লিখি যে আই ফ্লাই আ কাইট, আমি একটি ঘুড়ি উড়াই, এখন ফ্লাইটা কি ভার্ব? তাহলে স্যার ট্রানজিটিভ, ফ্লাই আ কাইট, কি উড়াই, ঘুড়ি উড়াই। ওকে, এখন অ্যান্সার আমরা পাচ্ছি ঘুড়ি। রাইট, এখন আমরা ডিটারমিনার সম্পর্কে জানবো। আমি আবারও বলি, আমি যা কিছু বুঝাবো এগুলো ভালো করে মনোযোগ দিয়ে না দেখলে, না বুঝলে, যারা আজকে ফ্রি ক্লাস করতে আসছেন তারা অনেক কিছুই বুঝবেন না। সোর্সেস অফ ডিটারমিনার্স, ডিটারমিনার কি সেটা আমরা একটু বুঝে নেই আগে। খাতা কলম লেখার দরকার নাই, যারা ফ্রি ক্লাস করতেছেন তাদেরকেও আমি ক্লাস শেষে পিডিএফটা আজকের জন্য ফ্রি দিয়ে দিব। সোর্সেস অফ ডিটারমিনার্স বা ডিটারমিনারের উৎস সমূহ আমরা এখন জানবো। তো হোয়াট ইজ ডিটারমিনার? ডিটারমিনারের বাংলা অর্থ নির্দেশক, ভালো কথা, কিন্তু কারা কারা ডিটারমিনারের কাজ করে? দেখেন, সব ধরনের আর্টিকেল মানে এ এন্ড দি এরাও ডিটারমিনারের কাজ করে। সব ধরনের নাম্বার, সংখ্যা মানে 1 2 3 4 এরা এক ধরনের ডিটারমিনার। সব ধরনের পজিটিভ যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার এরাও এক ধরনের ডিটারমিনারের কাজ করে। সব ধরনের ডেমনস্ট্রেটিভ যেমন দিস, দ্যাট, দিস, দোজ এরাও ডিটারমিনারের কাজ করে। সব ধরনের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেমন ইজ, এভরি, ইদার, নেইদার এরাও ডিটারমিনারের কাজ করে। সব ধরনের কোয়ান্টিফায়ার যেমন এনি, মেনি, সাম, সেভারেল, মাচ, ফিউ, লিটল, অ্যানাদার এরাও কোয়ান্টিফায়ার। আর প্রশ্ন হলো কোয়ান্টিফায়ার কারা? কোয়ান্টিফায়ার হচ্ছে ইংরেজি ভাষায় যে শব্দগুলো দ্বারা কোনো কিছুর সংখ্যা বা পরিমাণ বোঝায় কিন্তু সেটা অনির্দিষ্টভাবে, সেগুলো হলো ডিটারমিনার। যেমন আমি বললাম 5 বুকস, 5টা বই, এখানে 5 একটা সংখ্যা। আবার বললাম মেনি বুকস, অনেকগুলো বই, মেনিও সংখ্যা। পার্থক্য হলো মেনিটা অনির্দিষ্ট সংখ্যা, 5 হলো নির্দিষ্ট সংখ্যা। এরকম মেনির মতো যে শব্দগুলো দ্বারা কোনো কিছুর অনির্দিষ্ট সংখ্যা বা অনির্দিষ্ট পরিমাণ বোঝায় সেগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার। আমি যদি বলি প্রচুর, আ লট অফ, যথেষ্ট, এনাফ, এগুলো দিয়েও পরিমাণ বোঝায় কিন্তু নির্দিষ্ট না, অনির্দিষ্ট। এরকম অনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ বাচক যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দকেই বলা হয় কোয়ান্টিফায়ার। আর এরকম সব ধরনের আর্টিকেল, নাম্বার, পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, কোয়ান্টিফায়ার এদেরকে আমরা একত্রিত করে বলি ডিটারমিনার্স। তাহলে আমরা ডিটারমিনার চিনে গেলাম যে কারা কারা ডিটারমিনার। সবাই আমার সাথে মনে মনে মুখস্থ করে ফেলেন, সব আর্টিকেল, সব নাম্বার, পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, কোয়ান্টিফায়ার মিলে একসাথে হয়ে গেল ডিটারমিনার্স। একটু পরে লাগবে কাজে, কিন্তু দেখে নেন এক ধরনের। ডিস্ট্রিবিউটিভ কারা? ইজ, এভরি, ইদার, নেইদার। ডেমনস্ট্রেটিভ দিস, দ্যাট, দিস, দোজ। পজিটিভ মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার। যে কোনো নাম্বার, যে কোনো আর্টিকেল, যে কোনো কোয়ান্টিফায়ার মানে ডিটারমিনার্স। এখন আমরা লাইনে আসি যে বাক্যের কোন কোন জায়গায় নাউন বসে সেটা আমরা একটু দেখি ভালো করে। ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, একটা বাক্যের ভার্ব আছে না, সেই ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে, অথবা কোনো ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে, অথবা একটা প্রিপোজিশনের পরে, অথবা একটা ডিটারমিনারের পরে যদি নরমালি আমরা একটা ওয়ার্ড পাই তাহলে সেই ওয়ার্ডটা সাধারণত নাউনের কাজ করে। আর যদি আমরা দুইটা ওয়ার্ড পাই তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ আর পরেরটা নাউনের কাজ করে। আচ্ছা, চলেন আমি আপনাদেরকে এবার কিছু এক্সাম্পল দেখাবো। এই তিনটা বাক্য একটু ভালো করে খেয়াল করেন। প্রথম বাক্যে আছে
our blessings come from above. এখানে একটা জিনিস খেয়াল করেন, কাম হচ্ছে বাক্যের ভার্ব। কাম যদি ভার্ব হয়, ভার্বের পূর্বে কে থাকে? সাবজেক্ট। আর এই সাবজেক্টের জায়গায় দুইটা ওয়ার্ড আছে। আর কথা ছিল সাবজেক্ট হিসেবে যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তার মানে এখানে আওয়ার শব্দটি হলো অ্যাডজেক্টিভ আর ব্লেজিং শব্দটি হলো নাউন। এবার আসেন এখানে ফ্রম শব্দটা একটা প্রেপোজিশন। আর আমরা জানি কোন প্রেপোজিশনের পরে যদি একটি ওয়ার্ড থাকে সাধারণত সেটা নাউন হয়, আর দুটি ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন হয়। যেহেতু এখানে একটা ওয়ার্ড, তাই অ্যাবভ এখানে নাউনের কাজ করছে। অথচ আমরা অ্যাবভকেও প্রেপোজিশন হিসেবে চিনি, কিন্তু এখন সে নাউনের জায়গায় বসে নাউন হিসেবে কাজ করতেছে। যদি প্রশ্ন করা হয় এখানে অ্যাবভ কোন পার্ট অফ স্পিচ, উত্তর হিসেবে প্রেপোজিশন হবে না, বরং হবে নাউন। এবার দেখেন আছে রিড দ্য অ্যাবভ সেন্টেন্স কেয়ারফুলি। ধরো রিড দ্য অ্যাবভ সেন্টেন্স, এতটুকু চিন্তা করেন আগে। এখানে দা হলো একটা আর্টিকেল, আর আমরা জানি আর্টিকেল মানে ডিটারমিনার। আর ডিটারমিনারের পর দুটো ওয়ার্ড আছে। ডিটারমিনারের পর দুটো ওয়ার্ড থাকলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। এখানে অ্যাবভ হলো অ্যাডজেক্টিভ আর সেন্টেন্স হলো নাউন। পরের বাক্যে আসেন, আফটার এইজেস উইল সিং হিজ গ্লোরি। এই বাক্যে দেখেন উইল হচ্ছে ভার্ব, আর ভার্বের সামনে সাবজেক্ট, আর সাবজেক্টের জায়গায় দুইটা ওয়ার্ড আছে। তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ আর পরেরটা হবে কি? নাউন। সুতরাং এখানে আফটার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর এইজেস হচ্ছে একটা নাউন। আশা করি বুঝে গেছেন। তাহলে আমরা যে জায়গাগুলো দেখলাম যে একটা ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে, এরপরে আমরা বুঝলাম যে কোনো প্রেপোজিশনের পরে, যে কোনো ডিটারমিনারের পরে, এরপরে আমরা বুঝলাম ডিটারমিনারের পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটি হবে নাউন, আর যদি দুটি শব্দ থাকে সেক্ষেত্রে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ এবং পরেরটি হবে। আচ্ছা, তো আমি যদি এবার প্রশ্ন করি শবনমকে যে কোন কোন জায়গায় নাউন মানে বসতে পারে সেটা একটু জানতে চাই। শবনম, এর পূর্বে ট্রানজিটিভ ভার্বের আচ্ছা, পরে থ্যাংক ইউ। শবনম প্রিপোজিশনের পরে নেটওয়ার্ক সমস্যা মনে হয়। আচ্ছা, তাসনিম মুজাহিদ, জি স্যার। হ্যাঁ, কোথায় কোথায় জানি কি বসে শুনতে চাই একটু। স্যার নাউন বসে হচ্ছে ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট হিসেবে। না, আমি যে এতক্ষণ থেকে যে আমি কথাগুলো বললাম এগুলো তো মুখস্থ হওয়ার কথা ছিল সবার। আমি বলছি একটা বাক্যের ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে, যে কোনো ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে, যে কোনো প্রেপোজিশনের পরে, যে কোনো ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা হবে নাউন, আর দুটো ওয়ার্ড থাকলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। নাউন, জি স্যার। আচ্ছা, তো আশা করি আমরা নাউন ছাড়া উপায় পড়ে গেছি। এখন যদি আমি আরেকটা প্রশ্ন করি, তাসনিম এবার উত্তর দিবে। আমি লিখলাম যে she has no, মিনিং আমরা পরে দেখবো। তাসনিম, আগে আমাকে বলতে হবে এখানে নোটা কোন পার্ট অফ স্পিচ। স্যার এখানে নাম্বার নো হবে স্যার, এটা নাউন। কেন নাউন? স্যার কারণ নো এর আগে আর্টিকেল আছে স্যার। নো এর আগে আর্টিকেল আছে, আর আর্টিকেলের পরে জি, কয়টা স্যার। ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড স্যার। একটা ওয়ার্ড আছে। আর আমরা জানি যে আর্টিকেলের পর মানে আর্টিকেল মানে কি ডিটারমিনার। আমরা জানি ডিটারমিনার পর যদি একটা ওয়ার্ড থাকে সেক্ষেত্রে সেটা হবে কি নাউন, তাই এখানে নাউন। নাউন হয়ে গেল। আচ্ছা,
এখন আমি যদি বলি যে no nation can be dot 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 dot. এখন যদি আমি আন্ডারলাইন করি ন্যাশন এবং নো এই দুইটার নিচে, তাহলে এখানে কোনটা কোন পার্ট অফ স্পিচ? স্যার এখানে নো হবে অ্যাডজেক্টিভ আর ন্যাশন হবে নাউন স্যার। কেন? স্যার কারণ এখানে ক্যান হচ্ছে ভার্ব, আমরা জানি যে ভার্বের আগে যেটা বসে সেটাই হচ্ছে নাউন, কিন্তু এখানে দুইটা সাবজেক্ট ছিল, নো ন্যাশন, হয়নি সো স্যার প্রথমটা হবে এরকম করে বলা হয়নি। অ্যাডজেক্টিভ। অনেক মানে মাথার উপর দিয়ে গেছে, বুঝি নাই কিছু। ক্যান হচ্ছে ভার্ব, ভার্বের সামনে কে বসে? ক্যানের সাবজেক্ট আর আর সাবজেক্টের সাবজেক্টের জি স্যার। দুইটা ওয়ার্ড আছে। তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। আচ্ছা তাসলিম সুন্দর বলেছে। তারপর নাউন স্যার। তাহলে আমরা বুঝে গেলাম যে কোনো ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে, যে কোনো প্রিপজিশনের পরে, যে কোনো ডিটারমিনারের পরে যদি আমরা একটা ওয়ার্ড পাই তাহলে সেটা হবে নাউন, আর যদি আমরা দুটো ওয়ার্ড পাই সেক্ষেত্রে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ আর পরেরটা হয়ে যাবে নাউন। আশা করি আমরা আইডেন্টিফিকেশন অফ নাউন আমরা বুঝে গেলাম যে কোথায় কোথায় নাউন বসতে পারে। এবার আসি আইডেন্টিফিকেশন অফ প্রোনাউন। সেটা কারা প্রোনাউন? আমরা জানি নাউনের পরিবর্তে যা কিছু ব্যবহার করা হয় তাই প্রোনাউন, এটা আমরা জানি। যেমন আই, উই, ইউ, হি, শি এরা হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, আমরা তারপরও সবগুলো প্রোনাউনের সাথে আরেকটু পরিচিত হব যে আসলে কারা কারা প্রোনাউনের কাজ করে বা প্রোনাউন হিসেবে পরিচিত হয়। দেখেন একটু ভালো করে স্ক্রিন দিকে খেয়াল করেন কারা কারা প্রোনাউন। আই, উই, ইউ, হি, শি, দে, হ্যাঁ, তারপর হচ্ছে ইট, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, তারপর দিস, দ্যাট, সবাই প্রোনাউন। যেমন আই, উই, ইউ, হি, শি, দে এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ইট হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন। মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স এগুলো হলো পসেসিভ প্রোনাউন। তারপর দিস, দ্যাট, দিস, দোজ এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর ইজ, এভরি, দ্য, নেদার এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। হু, হুম, হুজ, হোয়াট, হুইজ, দ্যাট এগুলো রিলেটিভ প্রোনাউন। তারপর ইচ আদার, ওয়ান অ্যানাদার এগুলোর নাম রেসিপ্রোকাল প্রোনাউন। সেলফ দিয়ে যেগুলো আছে মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। আর যেগুলো শেষে ওয়ান বা বডি বা থিং আছে সেগুলোর নাম ইনডেফিনিট প্রোনাউন। যেমন এনিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, এনিবডি, নোবডি, সামবডি, এভরিবডি বা এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং সবাই ইনডেফিনিট প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে যারা ব্যবহার হয় তারা হচ্ছে প্রোনাউন। এখন মজার বিষয় হচ্ছে আমরা এখানে যে প্রোনাউন গুলো দেখতে পাচ্ছি এতক্ষণ থেকে, এই যে প্রোনাউন, মনে রাখবেন একটা প্রোনাউন তার জীবদ্দশায় তিনটা পার্টস অফ স্পিচের কাজ করতে পারে। একটা প্রোনাউন তার জীবদ্দশায় তিনটা পার্টস অফ স্পিচের কাজ করতে পারে। একটা প্রোনাউন চাইলে কখনো প্রোনাউনের কাজ করে, আবার একটা প্রোনাউন চাইলে কখনো নাউনের কাজ করতে পারে, আবার একটা প্রোনাউন চাইলে কখনো অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। তাহলে আমরা কি বুঝলাম যে একটা প্রোনাউন তার জীবদ্দশায় তিনটি পার্টস অফ স্পিচের কাজ করতে পারে। সে কখনো নাউন হয়, কখনো প্রোনাউন হয় এবং কখনো অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। তো আমরা কেমন করে বুঝবো প্রোনাউনটা কিসের কাজ করতেছে? আচ্ছা, সেক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা প্রোনাউনের নিজস্ব একটা অর্থ আছে। যেমন আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, হি মানে সে, দে মানে তারা, ঠিক আছে? প্রত্যেকটা প্রোনাউনের নিজস্ব একটা অর্থ আছে। তো কখনো যদি এমন দেখা যায় যে একটা বাক্যে প্রোনাউন ব্যবহার হয়েছে ঠিকই, কিন্তু ওই প্রোনাউন তার স্বাভাবিক অর্থটা প্রকাশ করতে পারতেছে না। যদি কোনো প্রোনাউন তার স্বাভাবিক অর্থ প্রকাশ করতে না পারে তাহলে বুঝতে হবে সেটা দেখতে প্রোনাউনের মতো মনে হলেও বাস্তবে একটা নাউন, এবং তাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ধর আমি একটা বাক্য লিখলাম যে আই am oblique is the 9th letter of English alphabet.
আবার একটা আমি বাক্য লিখলাম, আই এম is learning এই যে আমি দুইটা বাক্য লিখলাম, এখানে খেয়াল করেন এই দুইটা বাক্যেই আমি প্রোনাউন হিসেবে আই ব্যবহার করেছি। এখন ধরেন আমি এখানে আন্ডারলাইন করলাম, আই এর নিচে আমি আন্ডারলাইন করলাম, তো স্বাভাবিকভাবে আমরা আই কে কিন্তু প্রোনাউন হিসেবে চিনি। এখন দেখার বিষয়, দেখেন দ্বিতীয় বাক্যে বোঝাচ্ছে আমি ইংরেজি শিখছি, তার মানে এখানে আই মানে কি আমি, নরমালি আই এর স্বাভাবিক অর্থ যা তাই কিন্তু প্রকাশ পাচ্ছে। যদি কোনো প্রোনাউন তার স্বাভাবিক অর্থটাই প্রকাশ করে তাহলে স্বাভাবিকভাবেই সে প্রোনাউন, তাহলে প্রথম বাক্যের আইটা প্রোনাউনই হবে, আর স্বাভাবিক নিয়মে তার ভার্বটা এম আর ইজ এর মধ্যে ইজ না হয়ে কি হবে, অ্যাম হবে। কিন্তু প্রথম বাক্যে খেয়াল করেন, যদি প্রথম বাক্যে আমরা আই এর স্বাভাবিক অর্থটা ধরতে যাই, যেমন আই মানে আমি, তাহলে বাক্যের অর্থ কি হয়ে যায় যে আমি হলাম ইংরেজি বর্ণমালার নবম বর্ণ। তো নিশ্চয় বুঝতে পারছেন এখানে আমি কোনো বর্ণ হতে পারি না, তার মানে যে আই এখানে ব্যবহার হয়েছে এই আই দ্বারা আসলে আমাকে বুঝাচ্ছে না, আই বর্ণটাকে বুঝাচ্ছে। তাহলে কি কথা ছিল, কোন প্রোনাউন যদি তার স্বাভাবিক অর্থটা প্রকাশ করতে না পারে সে দেখতে প্রোনাউনের মতো মনে হলো, বাস্তবভাবে কি নাও। এখন যদি প্রথম বাক্যের আইকে কেউ জিজ্ঞেস করে এটা কোন পার্ট অফ স্পিচ, তাহলে আমরা বলবো এটা নাউন। আর যখন কোনো প্রোনাউন তার স্বাভাবিক অর্থ প্রকাশ করতে না পারার কারণে নাউন হয়ে যাবে, তখন সেটাকে মনে করতে হবে সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পারসন সেকেন্ড পারসন আর মনে করা যাবে না, ধরতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যদি তাই হয় তাহলে এখানে ভার্বটার এম হবে না, ভার্বটা হবে কি, ইজ। তো আমি যদি এখন একটা বাক্য লিখি যে উই is obliged a word used as a pronoun। আমি যদি দিগন্ত থেকে প্রশ্ন করি, দিগন্ত আনমিউট করে এবার আমার উত্তর দিবে, we is obliged are a word used as a pronoun। দিগন্ত এখানে যে উইটা আছে এই উইটা কিসের কাজ করবে, ওইটা নাউনের কাজ করবে স্যার। কেন কেন নাউনের কাজ করবে, কেন উইটা কেন নাউনের কাজ করবে? কারণ স্যার এটা হচ্ছে নাউনের মানে ওর কি একটা শব্দ হিসেবে ধরা হয়েছে। তার মানে এখানে উই দ্বারা কি আমাদেরকে বুঝায়, এখানে কি বুঝাচ্ছে যে আমরা হলাম একটা করে শব্দ, এরকম বুঝাচ্ছে? বুঝাচ্ছে না। সুতরাং এখানে উই তার স্বাভাবিক অর্থ প্রকাশ করতে পারেনি, তাই উইটা প্রোনাউন না, বরং উইটা হয়ে গেছে নাউন। আর যখন কোনো প্রোনাউন তার অর্থ প্রকাশ করতে না পারার কারণে নাউন হয়, তখন তাকে আর ফার্স্ট পারসন সেকেন্ড পারসন মনে করা যাবে না, মনে করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে এখানে ভার্বটা আর না হয়ে ভার্বটা সঠিক উত্তর হবে ইজ। আশা করি আমরা বুঝে গেছি একটা প্রোনাউন কিভাবে নাউন হতে পারে। এবার যখন দেখবেন কোন প্রোনাউন সরাসরি একটা নাউনের পূর্বে বসে গেছে, তখন বুঝবেন সে আর প্রোনাউন নাই, সে হয়ে গেছে নাউন, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যদি কোনো প্রোনাউন সরাসরি একটি নাউনের পূর্বে বসে যায় তাহলে বুঝে নেবেন সেটা আর প্রোনাউন নাই, সেটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তাহলে একটা প্রোনাউন কখন অ্যাডজেক্টিভ হয়, যদি কোনো প্রোনাউন সরাসরি কোনো নাউনের পূর্বে বসে। যেমন দিস বুক ইজ মাইন, এই বইটা আমার, আর হচ্ছে দিস ইজ মাই বুক, এটা আমার বই। এই বাক্যে খেয়াল করেন বুক হলো একটা নাউন আর নাউনের পূর্বে দিস হলো একটা প্রোনাউন। তো আমরা জানি যদি কোনো প্রোনাউন সরাসরি একটা নাউনের সামনে বসে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়, তার মানে দিসকে এখন আর প্রোনাউন বলা যাবে না, দিস এখন একটা অ্যাডজেক্টিভের কাজ করছে, যাকে বলা যায় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কিন্তু নিচের বাক্যে যে দিসটা আছে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি না, সে প্রোনাউন। কারণ কি, কারণ সে কোনো নাউনের পূর্বে বসতে পারেনি। এখানে মাইটা দেখতে প্রোনাউন হলো বাস্তবে অ্যাডজেক্টিভ, কারণ সে নাউনের পূর্বে বসছে, নাউনটা হচ্ছে বুক। কিন্তু এখানে মাইনটা শুধুই প্রোনাউন, কারণ সে কোনো নাউনের পূর্বে বসতে পারেনি। তাহলে একটা প্রোনাউন যদি সরাসরি নাউনের পূর্বে বসে যায় তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। একটা প্রোনাউন যদি তার স্বাভাবিক অর্থ প্রকাশ করতে না পারে
তখন সে নাউনের কাজ করে, আর যদি কোনো প্রোনাউন তার স্বাভাবিক অর্থই প্রকাশ করে তখন সে প্রোনাউন। এভাবে একটা প্রোনাউন তার জীবদ্দশায় নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। আচ্ছা, আমি যদি মাইদুলকে প্রশ্ন করি, মাইদুল, একটা প্রোনাউন তার জীবদ্দশায় কি কি কাজ করতে পারে এবং কিভাবে, সেটা আমি একটু জানতে চাই বিস্তারিত। স্যার, একটা প্রোনাউন তার জীবদ্দশায় 3 ধরনের পার্টস অফ স্পিচের কাজ করতে পারে। একটা হচ্ছে স্যার নাউন হিসেবে, একটা হচ্ছে প্রোনাউন হিসেবে, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে স্যার। তো সরাসরি যদি স্যার কোনো প্রোনাউন তার নিজস্ব অর্থ প্রকাশ করতে না পারে, যেটা অ্যাজ ইউজুয়াল দেখা যাচ্ছে কি যে আই মানে আমি বা উই মানে আমরা, এরকম সরাসরি অর্থ প্রকাশ করতে না পারলে আর সাবজেক্টের স্থানে থাকলে সেক্ষেত্রে তখন সেটা নাউনের কাজ করবে। আর অ্যাডজেক্টিভের কাজ করবে স্যার হচ্ছে এই কোন নাউনের পূর্বে যদি বসে তাহলে তখন স্যার অ্যাডজেক্টিভের কাজ করবে। সরাসরি যদি নাউনের পূর্বে স্যার প্রোনাউন বসে যায় সেক্ষেত্রে তখন স্যার অ্যাডজেক্টিভের কাজ করবে। আচ্ছা, স্যার রাইট। আরেকটা বিষয় স্যার, এই সেন্টেন্স দুইটা রুলস যেটা আছে স্যার, আমরা তো আগের নিয়ম থেকেও স্যার এটাকে বর্ণনা করতে পারি। কিন্তু যে আমরা প্রোনাউনটাকে ভার্বের প্রোনাউনের পূর্বে মতো সাবজেক্টের করে, স্থানে মাইদুল, নাও- প্রোনাউনটাকে আমরা প্রোনাউনের মতো করে ট্রিট করব। আমরা আগের নিয়মে হলেও সেটাকে আমরা ওভাবে চিন্তা করব না, তাহলে স্যার। বেশ কিছু জায়গায় আমাদের সুবিধা হবে। জি স্যার। আচ্ছা, তো এবার একটা জিনিস খেয়াল করি আমরা, যেমন দেখেন অল মেন আর মর্টাল, এখানে মেন একটা নাউন আর তার সামনে বসছে প্রোনাউন, তার মানে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। অল অফ দেম নিউ ইট, এখানে অলটা প্রোনাউন, কারণ সে সরাসরি কোনো নাউনের সামনে বসতে পারেনি। আচ্ছা, তাহলে আমরা আইডেন্টিফিকেশন অফ নাউন এবং প্রোনাউন সম্পর্কে আইডিয়া পেলাম, কিভাবে আমরা নাউন প্রোনাউন চিনব। এবার আমরা আসবো আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আমরা কেমন করে বুঝবো একটা ওয়ার্ড বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করতেছে নাকি অ্যাডভার্বের কাজ করতেছে? মনে রাখবেন, বাক্যের যে কোনো ওয়ার্ড অ্যাডজেক্টিভ এর কাজ করবে তখনই যখন সে কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে বা কোনো নাউন প্রোনাউনের মডিফায়ার হিসেবে বসবে। অর্থাৎ একটা ওয়ার্ড যদি কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা কোনো নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা বুঝায়, সোজা কথায় একটা ওয়ার্ড যদি কোনো নাউন বা প্রোনাউনের স্বার্থে বসে তাহলে সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের কাজ করবে। কিন্তু কোনো ওয়ার্ড যদি নাউন বা প্রোনাউন বাদে আরো যে 6টা পার্ট অফ স্পিচ আছে, যেমন ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, যদি এদের কাজ করে বা এদেরকে মডিফাই করে তখন সেটা অ্যাডভার্বের কাজ করবে। তাহলে আমি কি বললাম? পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। যে ওয়ার্ডটা বাক্যের কোনো নাউন বা প্রোনাউনের প্রয়োজনে ব্যবহার হবে সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের কাজ করবে। আর যে ওয়ার্ডটা নাউন প্রোনাউন বাদে অন্য কোনো পার্টস অফ স্পিচের প্রয়োজনে ব্যবহার হবে সেটা কিন্তু অ্যাডভার্বের কাজ করবে। যেমন একটা বিষয় খেয়াল করেন, আমি একটা বাক্য লিখলাম যে হি হ্যাজ মাচ মানি, তার অনেক অর্থ আছে। আবার আরেকটা বাক্য লিখলাম আমি, হি ইটস মাচ, সে বেশি খায়। এই দুইটা বাক্যে দেখেন আমি মাছ ব্যবহার করেছি। তো দেখেন এখন আমাকে দেখার বিষয় মাছটা কার স্বার্থে বসছে। হি হ্যাজ মাচ মানি, তার অনেক অর্থ আছে। তো এখানে মাছ দ্বারা কে বোঝাচ্ছে? সে বেশি নাকি মানি বেশি? কথা বলেন, কে বেশি? মানি তো এখানে একটা নাউন, আর নাউনের স্বার্থে যে বসে সে কি হয়? অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে মাছ হলো একটা অ্যাডজেক্টিভ। এবার পরের বাক্যে আছে সে বেশি খায়। সে বেশি নাকি খায় বেশি? খায় বেশি। তার মানে এটা কি খাওয়ার স্বার্থে বা ভার্বের স্বার্থে বসছে। আর ভার্বের স্বার্থে বসলে কি হবে? কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। শুধু কার স্বার্থে বসলে হবে? শুধু কার স্বার্থে বসলে অ্যাডজেক্টিভ হবে? নাউন অথবা প্রোনাউন। নাউন বা প্রোনাউন, অন্য কারো স্বার্থে বসলে সে অ্যাডভার্ব হবে। এখন আমি একটা বাক্য লিখলাম যে হি ইজ বেটার দেন আই,
সে আমার চেয়ে ভালো। আবার লিখলাম হি নোজ বেটার দেন আই, সে আমার চেয়ে ভালো জানে। এই যে আমি দুইটা বাক্যে বেটার লিখলাম, এখন আমাকে বলেন প্রথম বাক্যের অর্থ হচ্ছে সে আমার চেয়ে ভালো, তাহলে প্রথম বাক্যে কে বেটার, আমি বেটার নাকি সে বেটার? সে বেটার। সে সে বেটার তো একটা প্রোনাউন, তার মানে বেটার একটা প্রোনাউনের স্বার্থে বসছে, আর নাউন প্রোনাউনের স্বার্থে বসলে কি হবে? অ্যাডজেক্টিভ। তার মানে প্রথম বেটারটা হলো অ্যাডজেক্টিভ। আর পরের বাক্যে আছে হি নোজ বেটার দেন আই, সে আমার চেয়ে ভালো জানে। এখানে বেটার দ্বারা কি বোঝাচ্ছে, আমি ভালো, সে ভালো, নাকি জানে ভালো? জানে ভালো। জানে ভালো। তার মানে এটা ভার্বের স্বার্থে বসেছে, আর ভার্বের স্বার্থে বসলে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হবে। সুতরাং এই বাক্যের বেটারটা হয়ে গেল একটা অ্যাডভার্ব। একই ওয়ার্ড, এখানে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডভার্ব হয়ে গেল। আচ্ছা, এবার আমি একটা বাক্য লিখলাম যে আই নো হিম ওয়েল, আমি তাকে ভালো চিনি। আবার লিখলাম হি ইজ ওয়েল, সে ভালো আছে। আচ্ছা, এখানে প্রথম বাক্যের যে ওয়েলটা, এই ওয়েল দ্বারা কাকে বোঝাচ্ছে? আমি ভালো, সে ভালো, নাকি জানি ভালো বা চিনি ভালো? আমি তাকে ভালো করে চিনি, এখানে কে ভালো, আমি ভালো, সে ভালো, নাকি চিনি ভালো, কোনটা? চিনি ভালো। চিনি ভালো। তার মানে এটা ভার্বের স্বার্থে বসছে, আর ভার্বের স্বার্থে বসলে কি হবে? অ্যাডভার্ব। কিন্তু পরের বাক্যে আছে হি ইজ ওয়েল, সে ভালো, কে ভালো? সে ভালো। প্রোনাউনের স্বার্থে বসছে, তাহলে এখানে ওয়েলটা কি হবে? অ্যাডজেক্টিভ। রাইট। আচ্ছা, এবার আমি একটা বাক্য লিখলাম হি ইজ টল, সে লম্বা। এখানে কে টল? সে। তাহলে প্রোনাউনের অবস্থা বোঝাতে টলটা কি হবে এখানে? বলেন কি হবে টলটা? অ্যাডজেক্টিভ হবে। এবার আমি বললাম হি ইজ টল এনাফ, সে যথেষ্ট লম্বা। এখানে এনাফ মানে যে যথেষ্ট, কে যথেষ্ট, সে যথেষ্ট নাকি না, লম্বা যথেষ্ট। লম্বা। তাহলে এনাফ ব্যবহার হয়েছে কার স্বার্থে? লম্বার স্বার্থে। লম্বা মানে কি টলের স্বার্থে, তাই তো? টলটা স্যার। কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। টল কেন অ্যাডজেক্টিভ? কারণ অ্যাডভার্ব হবে। টলটা কেন অ্যাডজেক্টিভ? টল কেন অ্যাডজেক্টিভ? স্যার হি ইজ টল, এখানে সে লম্বা, তার মানে তাহলে এখানে হিটা তাকে হলো modify প্রোনাউন, করতেছে। প্রোনাউনের স্বার্থে বসতে, তাই টল হলো অ্যাডজেক্টিভ, তাই তো? জি স্যার। এখন এনাফ মানে যথেষ্ট, এনাফ শব্দটা দ্বারা কাকে বোঝাচ্ছে, কে যথেষ্ট, সে নাকি টল? টল তাহলে আর এনাফ টল। কার স্বার্থে? প্রোনাউনের স্বার্থে নাকি অ্যাডজেক্টিভের স্বার্থে? অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভের স্বার্থে বসলে কি হয়? অ্যাডভার্ব হয় অ্যাডভার্ব হয়। তাহলে যা শুধু নাউন প্রোনাউনের স্বার্থে বসে সে হয় অ্যাডজেক্টিভ, আর যা নাউন প্রোনাউন বাদে অন্য কারো স্বার্থে বসে সে হয় কি? অ্যাডভার্ব। আচ্ছা, এবার আমি একটা বাক্য লিখলাম দ্য বেবি কেম টু মি। এবার আমি যাকে প্রশ্ন করবো সে উত্তর দিবে, অন্য কেউ না। কেম টু মি ডান্সিং, যাকে জিজ্ঞেস করবো শুধু সে উত্তর দিবে। মেয়েটি নাচতে নাচতে আমার কাছে আসলো। এই প্রশ্নটা আমি জিজ্ঞেস করব শুভন কুন্ডু তাহলে এখনো আছে না? শুভন কুন্ডু কি আমাকে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, না আমি ভাবছিলাম মনে হয় চলে যাবেন। না না ক্লাস বুঝতেছেন? জি বুঝতে পারছি। আপনার সাথে অলরেডি আরো দুইজন জয়েন করেছিল নতুন ফ্রি ক্লাসের জন্য, তারা অলরেডি চলে গেছে। না এই আমি জন্য হাফিজ। আমি আগে বলে নেই আমার এখানে এডমিশন নিতে গেলে আগে আমার ক্লাস করতে হবে, বুঝতে হবে, ধৈর্য কুলাবে না অনেকেরই, এতক্ষণ ক্লাস করার ধৈর্য কুলাবে না। না স্যার আমি হাফিজ। আচ্ছা, তাহলে আমি এবার প্রশ্ন করব তানিয়াকে। আচ্ছা তানিয়া, এখানে দা বেবি কেম টু মি ডান্সিং, মেয়েটি নাচতে নাচতে আমার কাছে আসলো, এখানে কে ডান্সিং?
ডান্সিং দ্বারা কাকে বোঝাচ্ছে, মেয়েটাকে নাকি আসার ধরনকে? আসার ধরনকে। তাহলে ডান্সিংটা কি হবে, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। কিন্তু এখন যদি আমি বলি দা ডান্সিং গার্ল, নৃত্যরত মেয়েটা কেম টু মি, এখানে ডান্সিংটা কি হবে? অ্যাডজেক্টিভ। কেন এখানে অ্যাডজেক্টিভ হবে? নাচতে নাচতে মানে এটা মেয়েটাকে বোঝাচ্ছে, প্রোনাউনকে। আচ্ছা আমি বুঝতে পারছি এটা অ্যাডজেক্টিভ হবে, ফাইন। তারপরেও আমি এটা বুঝি নাই কেন অ্যাডজেক্টিভ, আমাকে বোঝানোর কি আর অন্য কোনো ওয়ে আছে? কেউ কি আমাকে বুঝতে পারবে সহজ করে? স্যার ডিটারমিনার এবং ভার্বের পূর্বে দুটো ওয়ার্ড আছে, তাহলে আর্টিকেল এবং নাউনের বুঝি নাই, জটিল হয়ে যাচ্ছে না, অনেকগুলো অপশন, এতগুলো না, আমি সহজ করে বুঝবো, কে বুঝতে পারবে আমাকে? ভার্বের আমি পূর্বে বলতেছি ভার্বের পূর্বে এখানে আর্টিকেল স্যার এখানে দা হচ্ছে একটা ডিটারমিনার। হ্যাঁ দিগন্ত পরে ঠিক আছে, noun। দিগন্ত ঠিক আছে, দিগন্ত যেটা বলছে ঠিক আছে, দা হলো ডিটারমিনার, ডিটারমিনারের পর এখানে দুইটা ওয়ার্ড আছে, প্রথমটা অ্যাডজেক্টিভ, একটা নাউন, তাই ডান্সিং এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, গার্ল হয়ে গেছে নাউন। ওকে, সবারটাই ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম একটা বাক্যের যা কিছু কোনো নাউন প্রোনাউনের স্বার্থে বসবে তাই হবে অ্যাডজেক্টিভ, আর যা কিছু নাউন প্রোনাউন বাদে অন্য কোনো পার্টস অফ স্পিচের স্বার্থে বসবে তা হবে অ্যাডভার্ব। আশা করি আমরা ক্লিয়ার বুঝে গেছি। আচ্ছা, এবার আমরা বুঝবো ভার্ব। ভার্ব চেনার উপায়টা কি? আইডেন্টিফিকেশন অফ ভার্ব। ভার্ব চেনার উপায়টা হচ্ছে ভার্ব কোথায় কোথায় বসে সেটা আমাকে বুঝতে হবে। এই যে আমি কথাগুলো বলতেছি, যা কিছু আমি বলছি সব কিন্তু শিটে লেখা আছে, হুবহু লেখা আছে, সো খাতা কলমের কোনো দরকার নেই, মনোযোগ দেন শুধু। কোথায় কোথায় ভার্ব বসে? একটা বাক্যের সাবজেক্টের পরে যে থাকবে সে হবে ভার্ব, অথবা এমন হতে পারে যে আগে সাবজেক্ট আছে তারপরে অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি ভার্বের পরে যে থাকবে সে হবে ভার্ব, অথবা একটা অবজেক্টের পূর্বে যে বসবে সে হবে ভার্ব। মানে তিনটা জায়গা, সাবজেক্টের পরে, অথবা অক্সিলারি ভার্বের পরে, অথবা অবজেক্টের পূর্বে যে বসবে সে দেখতে ভার্বের মতো হোক অথবা না হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার, তাকে আমরা ভার্ব হিসেবে ট্রিট করব। চল আমরা দেখে আসি। যেমন আমি একটা বাক্য লিখলাম, উই শুড better our condition, আমাদের উচিত আমাদের অবস্থার উন্নয়ন করা। এই যে এখানে বেটার শব্দটা আছে, একটু আগে আমরা দেখে আসলাম বেটার কখনো অ্যাডজেক্টিভ হচ্ছে, কখনো অ্যাডভার্ব হচ্ছে, কিন্তু এখানে দেখেন ভার্ব হচ্ছে। কেন? কারণ আমরা এই বাক্যের বাংলা অর্থ না বুঝলেও অন্তত এতটুকু বুঝি, উই হলো সাবজেক্ট, শুড হলো অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্বের পরে থাকে মেইন ভার্ব, সুতরাং এখানে বেটার হচ্ছে একটা ভার্ব। এর অর্থ হচ্ছে আমাদের উচিত আমাদের অবস্থার উন্নয়ন করা বা ভালো করা। এবার আমি একটা বাক্য লিখলাম যে প্লিজ ফ্যান। আচ্ছা, সুমায়া কি এই যে দিগন্তর ফ্রেন্ড পরিচিত নাকি? সুমায়া, সুমায়া আমার ক্লাস সম্পর্কে ইনফরমেশন কার কাছে পেল? সুমায়া কি আমাকে শুনতে পাচ্ছে? স্যার আমি তহিদের কাছ থেকে জানে নিলাম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। স্যার প্লিজ তহিদের কাছ থেকে জানা। রাইট, প্লিজ ফ্যান দ্য টায়ার্ড ম্যান and also let us even the ground। এই যে দুইটা বাক্য আছে, আমরা একটা জিনিস খেয়াল করব, এখানে আন্ডারলাইন করা হলো ফ্যানের নিচে এবং আন্ডারলাইন করা হলো ইভেনের নিচে। স্বাভাবিকভাবে আমরা ফ্যান কে নাউন হিসেবে এবং ইভেন কে আমরা অ্যাডভার্ব হিসেবে চিনি, কিন্তু তাতে কি এই বাক্যের চেহারা তো ভিন্ন। এখানে আমরা দ্য টায়ার্ড ম্যান কে আমরা অবজেক্ট হিসেবে জানি,
আর অবজেক্টের পূর্বে থাকে ভার্ব, সুতরাং ফ্যান এখানে একটা ভার্ব। এখানে দা গ্রাউন্ড হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টের পূর্বে থাকে ভার্ব, সুতরাং ইভেন এখানে একটা ভার্ব। ইভেন মানে সমতল করা, চলো মাটি সমতল করি। এখানে লেটও একটা ভার্ব, কেন? কারণ আমরা আজকে অবজেক্ট হিসেবে চিনি, আর অবজেক্টের পূর্বে কে থাকে ভার্ব, সুতরাং লেট একটা ভার্ব। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো বাক্যের সাবজেক্টের পরে অথবা অক্সিলারি ভার্বের পরে অথবা অবজেক্টের পূর্বে যে বসে সে দেখতে ভার্বের মতো হোক অথবা না হোক, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা তাকে ভার্ব হিসেবে ট্রিট করব। এটাই হচ্ছে আজকে ক্লাসের শিক্ষণ। যেমন আমি একটা বাক্য লিখলাম, বাট মি নো বাটস। এর বাংলা অর্থ আমাকে কিন্তু কিন্তু করো না। ধরলাম আমি এর বাংলা অর্থ জানি না, কারণ আমাকে বলছে এখানে বাটটা কোন পার্ট অফ স্পিচ, প্রথম বাটটা। তখন আমি বুঝবো আচ্ছা মি তো অবজেক্ট, আর অবজেক্টের পূর্বে ভার্ব বসে, সুতরাং এখানে বাটকে কনজাংশন বলা যাবে না, এখানে বাট হলো একটা ভার্ব। আর এই বাটটা হলো একটা নাউন, কেন? কারণ নো একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থেকে নাউন হয়, সুতরাং এখানে বাট হলো নাউন। আশা করি আমরা ভার্বও চিনে গেলাম। এবার আসবো আমরা আইডেন্টিফিকেশন অফ প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা কেমনে চিনি? কারণ সবার মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা প্রিপোজিশন না চেনার আবার কি আছে? আমরা তো প্রিপোজিশন দেখলেই চিনতে পারি কোনটা প্রিপোজিশন কোনটা না। হ্যাঁ পারি। প্রিপোজিশনের ক্ষেত্রে কথা হলো, আমরা যাদেরকে প্রিপোজিশন হিসেবে চিনি, টু, অ্যাট, ইন, বাই, উইথ, উইদাউট, এরা সবসময় প্রিপোজিশন হতে বাধ্য না। মনে রাখতে হবে, একটা প্রিপোজিশন তখনই সার্থক প্রিপোজিশনের কাজ করবে যখন তারপরে একটি নাউন অথবা প্রোনাউন থাকবে। আবারও বলি, একটি প্রিপোজিশন তখনই সার্থক প্রিপোজিশন যখন তারপরে একটি নাউন অথবা প্রোনাউন থাকবে। কিন্তু কোনো প্রিপোজিশনের পরে যদি নাউন বা প্রোনাউন পাওয়া না যায়, অন্য কিছু থাকতে পারে সেটা ব্যাপার না, নাউন প্রোনাউন যদি পাওয়া না যায়, তাহলে সেটা দেখতে প্রিপোজিশনের মতো মনে হলেও বাস্তবে প্রিপোজিশন না, বাস্তবে তাকে আমরা অ্যাডভার্ব হিসেবে মানব। তাহলে কি বুঝলাম? কোনো প্রিপোজিশনের পরে যদি একটি নাউন অথবা প্রোনাউন পাওয়া যায়, তাহলে সেটি সত্যি সত্যি প্রিপোজিশন বা সার্থক প্রিপোজিশন। কিন্তু কোনো প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন পাওয়া না গেলে সেটি প্রিপোজিশন না হয়ে অ্যাডভার্বের কাজ করবে। চলো আমরা দেখে আসি একটু। যেমন আমি একটা বাক্য লিখলাম, কাম আপ দ্য স্টেয়ার্স। সিঁড়ি বেয়ে উপরে আসো। আরেকটা বাক্য আমি লিখলাম শুধু, কাম আপ, উপরে আসো। আবার লিখলাম, সুইচ অফ দ্য লাইট। আবার লিখলাম, সুইচ দ্য লাইট অফ। এই যে আমার বাক্যগুলো আছে, এই বাক্যগুলোতে আমরা একটা জিনিস খেয়াল করব। প্রথমে আসি কাম আপ। এই আপটা সত্যি সত্যি প্রিপোজিশন, কারণ এরপরে একটা নাউন আছে। কিন্তু দ্বিতীয় বাক্যের আপটা সত্যি সত্যি প্রিপোজিশন না, বরং এটা সার্থক অ্যাডভার্ব। কেন? কারণ এরপরে কোনো নাউন প্রোনাউন কোনোটাই নেই। তৃতীয় বাক্যের অফ সত্যি সত্যি প্রিপোজিশন, কারণ তারপরে একটা নাউন আছে, দা লাইট। কিন্তু চতুর্থ বাক্যের অফ আসলে একটা অ্যাডভার্ব, প্রিপোজিশন না, কারণ এরপরে কোনো নাউন বা প্রোনাউন নেই। তাহলে আমরা কি বুঝলাম? একটি প্রিপোজিশন যদি সত্যি সত্যি প্রিপোজিশন হতে চায়, তারপরে অবশ্যই একটি নাউন বা প্রোনাউন থাকতে হবে। কিন্তু কোনো প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন পাওয়া না গেলে সেটি প্রিপোজিশন না হয়ে অ্যাডভার্বের কাজ করবে। আরেকটা বিষয় হচ্ছে, এমন যদি হয় সামনে আছে ডিটারমিনার। ডিটারমিনার কারাটা তো আমরা জানি, সব ধরনের আর্টিকেল, নাম্বার, ডেমনস্ট্রেটিভ, পজেসিভ, ডিস্ট্রিবিউটিভ, কোয়ান্টিফায়ার মানে ডিটারমিনার। এমন যদি হয় যে সামনে আছে ডিটারমিনার, মাঝখানে একটা প্রিপোজিশন, আর এরপরে আছে একটা নাউন। এরকম ডিটারমিনার আর নাউনের মাঝের মাইনকার চিপায় যদি কোনো প্রিপোজিশন পড়ে যায়, তখন সেই প্রিপোজিশন বাস্তবে প্রিপোজিশনের কাজ করবে না, সে হবে অ্যাডজেক্টিভ। তাহলে একটা প্রিপোজিশন কখন অ্যাডজেক্টিভ হবে? শুধু নাউনের সামনে বসলেই না, দুইটা শর্ত। সামনে থাকবে ডিটারমিনার, পরে থাকবে নাউন,
আর এই ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যে প্রিপোজিশন বসবে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন the above picture is captured by him। এরকম একটা বাক্য লেখা হবে। এখানে খেয়াল করেন দা হলো ডিটারমিনার আর পিকচার হলো নাউন। ডিটারমিনার এবং নাউনের মাঝখানে মানকার চিপায় বসে গেছে অ্যাবাভ একটা প্রিপোজিশন। এখন এটার আর প্রিপোজিশন বলা যাবে না, বলতে হবে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝলাম যে একটি প্রিপোজিশন তার জীবদ্দশায় তিনটি পার্টস অফ স্পিচের কাজ করতে পারে। সে হতে পারে প্রিপোজিশন, হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব। যখন আমরা দেখবো একটি প্রিপোজিশনের পরে নাউন অথবা প্রোনাউন আছে তখন বুঝবো সেটা হলো সার্থক প্রিপোজিশন। যদি কোনো প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন পাওয়া না যায় তাহলে বুঝবো সেটা প্রিপোজিশন না, সেটা হলো অ্যাডভার্ব। আর যদি ডিটারমিনার এবং নাউনের মাঝখানে কোনো প্রিপোজিশন বসে তাহলে বুঝবো সেটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি একটা প্রিপোজিশন কিসের কিসের কাজ করতে পারে আমি সেটা একটু সুমাইয়ার কাছে জানবো। সুমাইয়া কিসের কিসের কাজ করতে পারে, কিভাবে করতে পারে? স্যার একটা প্রিপজিশন অ্যাডজেক্টিভের কাজ করে। কিভাবে? স্যার ডিটারমিনারের কাজ করবে। না না ঠিক আছে, থ্যাংক ইউ সুমাইয়া। আমি এবার শুনবো এটা, আচ্ছা আমি এটা তাসলিম মুজাহিদের কাছে শুনবো। জি স্যার, একটা প্রিপোজিশন তিন ভাবে কাজ করতে পারে। কখনো সেটা প্রিপোজিশন, কখনো সেটা অ্যাডজেক্টিভ, আবার কখনো সেটা হচ্ছে অ্যাডভার্ব। কোনো প্রিপোজিশনের সামনে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে স্যার তাহলে সেটা হবে রিয়েল প্রিপোজিশন। আর 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 যদি কোনো প্রিপোজিশনের সামনে কোনো নাউন বা প্রোনাউন না থাকে তাহলে সেটা হবে অ্যাডভার্ব। আর যদি কোনো প্রিপোজিশনের সামনে কোনো ডিটারমিনার আর প্রিপোজিশনের পরে কোনো নাউন থাকে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ স্যার। আচ্ছা রাইট, ওকে থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা প্রিপোজিশন সম্পর্কে বুঝে গেলাম। এবার আমরা বুঝবো আইডেন্টিফিকেশন অফ কনজাংশন। কিভাবে কনজাংশন চেনা যায় সেটা আমরা বুঝবো। আইডেন্টিফিকেশন অফ কনজাংশন। ওকে, প্রশ্ন হলো কনজাংশন কারা? এই যে অ্যান্ড, বাট, অর, সো, হ্যাঁ, ইয়েট, দেয়ারফর, ইফ, আনলেস, দো, অলদো, সিন্স, অ্যাজ, এগুলোই কনজাংশন। ফাইন। তো কনজাংশন চেনার আবার কি আছে, তাই না? আছে। একটা কনজাংশন তখনই সার্থক কনজাংশন যখন সে দুইটা অংশকে যুক্ত করবে। কিন্তু কোন কনজাংশন যদি দুইটা অংশকে যুক্ত না করেই বাক্যে ব্যবহার হয় হুদাই এমনিতেই, তাহলে সেটা দেখতে কনজাংশন হলেও বাস্তবে অ্যাডভার্বের কাজ করবে। তাহলে একটি কনজাংশন তখনই সার্থক কনজাংশন যখন সে দুইটি অংশকে যুক্ত করে। কিন্তু কোনো কনজাংশন যদি দুইটি অংশকে যুক্ত না করেই বাক্যে ব্যবহার হয় তখন সেটা অ্যাডভার্বের কাজ করে। যেমন আমি যদি একটা বাক্য বলি যে রাকিব and রনি are two brothers, রাকিব এবং রনি হচ্ছে দুই ভাই। এই বাক্যে অ্যান্ডটা একটা সার্থক কনজাংশন, কারণ অ্যান্ড দুইটা নাউনকে যুক্ত করেছে। দুইটা অংশে যুক্ত করলেই হবে, সেটা হতে পারে দুইটা ওয়ার্ড অথবা দুইটা ফ্রেজ বা দুইটা ক্লোজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে পারে। দুইটা অংশকে যুক্ত করলেই যে কোনো কনজাংশন সার্থক কনজাংশন। কিন্তু এখন আমি একটা বাক্য লিখলাম and I miss you, I miss you। এই যে বাক্যটা আছে and, তানিয়া এখানে কি and দুইটা অংশকে যুক্ত করেছে নাকি and স্বাভাবিকভাবে বাক্যে ব্যবহার হয়েছে?
স্বাভাবিকভাবে বাক্যে ব্যবহৃত হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে ব্যবহার হয়েছে। আচ্ছা তানিয়া, তাহলে কি এই and কে আমরা কনজাংশন বলবো নাকি অ্যাডভার্ব বলবো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলবো। তাহলে তানিয়া আমরা কি বুঝলাম, একটা কনজাংশন কখন কনজাংশন হবে আর কখন অ্যাডভার্ব হবে? যখন দুইটা বাক্যকে মানে একত্রিত করবে বা দুইটা নাউনকে একত্রিত করবে একত্রিত তখন করবে। সেটা কনজাংশন হবে, আর যদি এটা না করে তখন সেটা অ্যাডভার্ব হবে। না করলে তখন সেটা অ্যাডভার্বের ঝামেলা হচ্ছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা এটা বুঝে গেলাম। এবার আসি আইডেন্টিফিকেশন অফ ইন্টারজেকশন। ইন্টারজেকশনের ব্যাপারটা হলো আমরা ছোটবেলা থেকে পড়ি অ্যালাস, ওয়াও, হাই, ফাই, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। ফাইন, কিন্তু এরকম করে আমরা মুখস্থ করব না। আমরা বরং মনে রাখবো একটা ওয়ার্ড, যে কোনো ওয়ার্ড তখনই ইন্টারজেকশন হবে যখন তারপরে একটা এক্সক্লামেশন মার্ক থাকবে, বিস্ময় সূচক চিহ্ন। যদি কোনো ওয়ার্ডের শেষে এরকম এক্সক্লামেশন মার্ক থাকে তাহলে সেটা সার্থক ইন্টারজেকশন হবে। কিন্তু কোনো ওয়ার্ডের পরে যদি এটা এক্সক্লামেশন মার্ক পাওয়া না যায় তাহলে সে দেখতে ইন্টারজেকশনের মতো মনে হলেও বাস্তবে ইন্টারজেকশন হবে না। যেমন আমি একটা বাক্য লিখি যে অ্যালাস he has lost his all, আহারে সে তো সবকিছু হারিয়ে ফেলেছে। এইখানে অ্যালাসটা সত্যি সত্যি একটা ইন্টারজেকশন। কিন্তু আমি যদি বলি অ্যালাস is an interjectional word, অ্যালাস হলো একটা ইন্টারজেকশনাল ওয়ার্ড, এখানে অ্যালাসটা একটা নাউন হয়ে গেল। কেন? কারণ ইজ হলো ভার্ব, আর ভার্বের সামনে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় একটা ওয়ার্ড বনে সে নাউন। তাহলে একটা ওয়ার্ড তখনই ইন্টারজেকশন হবে যখন তারপরে এক্সক্লামেশন মার্ক থাকবে। আচ্ছা, দিগন্ত আমাকে বলবে এবার এখানে অলটা কোন পার্ট অফ স্পিচ? এই যে অল, বুঝে শুনে বলতে হবে, বা যে কেউ বলতে পারে। নাউন। কেন নাউন? পজেসিভের পর পজেসিভ মানে ডিটারমিনার, আর ডিটারমিনারের পর একটা ওয়ার্ড মানে নাউন। সুতরাং এখানে অল হচ্ছে একটা নাউন। তাহলে আমরা বুঝলাম যে একটা বাক্যের ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের পরে যে কোনো ডিটারমিনার এর পরে, হ্যাঁ, টু গো হচ্ছে এখানে অ্যাডভার্ব। আর যদি একটা ওয়ার্ড পাওয়া যায় সেটা হবে নাউন, দুটো ওয়ার্ড পাওয়া গেলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। এরপর আমরা বুঝলাম নাউনের পরিবর্তে যা ব্যবহার হয় তার নামই প্রোনাউন। যে ওয়ার্ডগুলো কোনো নাউন প্রোনাউনের স্বার্থে বসে তার অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউন বাদে অন্য কারো স্বার্থে বসে তার অ্যাডভার্ব হবে। আচ্ছা, এতক্ষণ থেকে আমরা যা যা বলছি আমি সব কিছু দেখেন গুছিয়ে লিখে দেওয়া আছে, দেখেন। যেমন আইডেন্টিফিকেশন অফ প্রিপোজিশন, একটি প্রিপোজিশন তখনই সার্থক প্রিপোজিশন যখন এরপর একটা নাউন বা প্রোনাউন থাকে, কিন্তু কোনো প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউন না থাকলে সেটা অ্যাডভার্বের কাজ করে। একদম কমপ্লিট নোট। আমি জানি না এত সুন্দর করে কোনো বাংলাদেশের বইয়ে গোছানো লেখা আছে কিনা, আমি জানি না। আমি ব্যাখ্যা লিখে দিয়েছি, উপরের বাক্যে আপ একটা প্রিপোজিশন, কারণ আপের পরে একটা নাউন প্রোনাউন, হ্যাঁ, নাউন প্রোনাউন আছে আর কি, নেই লেখা আছে, তাই আপ একটা প্রিপোজিশন। তবে ডিটারমিনার এবং নাউনের মাঝে কোনো প্রিপোজিশন ব্যবহার হলে তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, সুন্দর করে লিখে দেওয়া আছে। যেমন উই ওয়ার ওয়েটিং ফর দ্য আপ ট্রেন, আমি ব্যাখ্যা লিখে দিচ্ছি, উপরের বাক্যে ডিটারমিনার হচ্ছে দা এবং নাউন ট্রেন এর মাঝে আপ ব্যবহার হওয়ায় সেটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। কত সুন্দর করে লিখে দেওয়া আছে সবকিছু। আচ্ছা, এতক্ষণ থেকে আমরা যা বুঝলাম তার আলোকে আমরা কিছু এবার এক্সারসাইজ করব, এবার আমরা একটু অনুশীলন করব। আচ্ছা, প্রথম বাক্যে হি লস্ট হিজ অল, এখানে তো অল তো আমরা নাউন পেয়ে গেলাম। দ্বিতীয় বাক্য উন্মুক্ত কোশ্চেন, যে কেউ বলতে পারেন দ্বিতীয় বাক্যের অলটা কোন পার্ট অফ স্পিচ? যে কেউ বলতে পারেন অল কোন পার্ট অফ স্পিচ? নাউন।
কেন নাউন? স্পোক যদি ভার্ব হয়, স্পোক এর সামনে সাবজেক্ট, ভার্ব আর ভার্বের পরে সাবজেক্ট হিসেবে। সাবজেক্টের জায়গায় একটা ওয়ার্ড হলে সেটা নাউন হয়, আর নাউনের পরিবর্তে যা বসে তার নাম প্রোনাউন। তো আমাকে বলেন, এখানে নাউনের পরিবর্তে অল বসছে না? অল কি কোনো মানুষের নাম? তাহলে অল এখানে প্রোনাউন। প্রোনাউন আর তৃতীয় বাক্যে অলটা কি হয়েছে? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। এবার চতুর্থ বাক্যে আছে হি ওয়াজ অ্যালোন, সে ছিল একাকী। এখানে অ্যালোনটা কি? অ্যালোন কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তার বলছে অল অ্যালোন, পুরো একা। এন্ড অ্যালোন বসছে প্রোনাউনের স্বার্থে, হি এর স্বার্থে, তাই অ্যালোন অ্যাডজেক্টিভ। এখন অল বসছে কার স্বার্থে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, কারণ অ্যালোনের স্বার্থে, অ্যাডজেক্টিভের স্বার্থে বসলে অ্যাডভার্ব হয়। ওকে ফাইন। তৌহিদুল ভাই, কথা শেষ হলে একটু মিউট করেন কাইন্ডলি। তৌহিদ, মিউট করতে হবে একটু। আচ্ছা, এই যে বাক্যটা আছে, হি ইজ আ ম্যান অফ গ্রেট অনার, এখানে প্রথম বাক্যে অনারটা কোন পার্ট অফ স্পিচ এবং কেন? প্রথম বাক্যের অনারটা কোন পার্ট অফ স্পিচ এবং কেন? কে বলবে? নাউন। এটা নাউন। কেন নাউন? প্রিপোজিশনের পরে দুটো থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ এবং পরেরটা নাউন। রাইট, সেজন্য গ্রেট এখানে অ্যাডজেক্টিভ, অনার এখানে নাউন হয়ে গেল। থ্যাংক ইউ। ওকে, এবার সামিরা বলবে এভরিওয়ান অনার্স হিম। সামিরা, এখানে অনার্সটা কি এবং কেন? সামিরা, এখানে অনার্সটা কি এবং কেন? ভার্ব, কারণ সাবজেক্টের পরে একটা ওয়ার্ড থাকে, সেটা ভার্ব হয়। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা নিয়মগুলো কিন্তু বুঝে গেলাম যে কোনটা কোন পার্ট অফ স্পিচ কিভাবে হবে, আমরা দেখে সেটা বুঝতে পারবো। এবার আমি আরেকটা বাক্য লিখলাম, হি ওয়ন্ট বি স্যাটিসফাইড উইথ লেস, সে কমে সন্তুষ্ট না। ফাইন, এখানে লেসটা কোন পার্ট অফ স্পিচ এবং কেন? নাউন। কেন নাউন? স্যার প্রিপোজিশনের পরে এজন্য নাউন। প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, সেজন্য এটা নাউন হয়েছে। রাইট। ওকে, এবার আমি বললাম ইউ আর পেইং লেস অ্যাটেনশন, তুমি কম মনোযোগ দিচ্ছ। বাস্তবে না, আমার উদাহরণ জাস্ট। এখানে লেসটা কোন পার্ট অফ স্পিচ এবং কেন? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ স্যার অ্যাটেনশন নাউন, ওর আগে আছে অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে যা থাকবে তাই অ্যাডজেক্টিভ। রাইট। The soil of Silmari is less fertile than that of Rajarhat. অর্থাৎ সিলমারির মাটি রাজারহাটের মাটির চাইতে কম উর্বর। এই যে এখানে লেস, এই লেসটা কি, কোন পার্ট অফ স্পিচ এবং কেন? স্যার এটা ভার্ব। স্যার এটা ভার্ব। ঠান্ডা মাথায় দেখতে হবে। অক্সিলারি ভার্বের পরে স্যার অ্যাডজেক্টিভ। ফার্টাইল মানে কি? উর্বর। উর্বর, কে উর্বর? মাটি উর্বর। তো মাটি তো নাউন, আর নাউনের পরিবর্তে যা বসে তার নাম কি? অ্যাডজেক্টিভ। তার মানে ফার্টাইল একটা। এখন লেস মানে কম, কে কম? মাটি কম নাকি উর্বর কম? উর্বর কম। উর্বর কি অ্যাডজেক্টিভ? তার মানে অ্যাডজেক্টিভের সাথে লেস, তাহলে লেস এখানে কি হবে? অ্যাডভার্ব হবে। হ্যাঁ, তাহলে এরকম করে এখানে অনেকগুলো এক্সারসাইজ দেয়া আছে, এগুলো বাসায় সলভ করতে হবে। সেটা আমি দিয়ে দিব এগুলো সব সলভ করার জন্য। সিস্টেমটা হলো এরকম যে আমরা যখন ক্লাস করব, হ্যাঁ, আমরা যখন ক্লাস করব তখন আমাদেরকে কি করতে হবে? আমরা কোনো খাতা কলম হাতে নিব না, আমরা জাস্ট মনোযোগ দিয়ে দিয়ে কথা শুনবো। কথা শুনবো এবং খেয়াল করব যে সেখানে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি, এটা খেয়াল করতে হবে। ক্লাস শেষ হয়ে যাবে,
হুবহু শীটটা আমি দিয়ে দেবো। এই যে এতক্ষণ থেকে আমি যা কিছু বললাম এগুলো কোনো লেখার দরকার নেই, কেন আমি যা যা বলেছি এর একটা ওয়ার্ডও এখানে কম নেই, সব কিছু এই যে শীটের মধ্যে বিস্তারিত লিখে দেওয়া আছে। হ্যাঁ, যেমন এই যে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ, এখানে লিখে দিয়েছি এই বাক্যে কাম ভার্বটার পূর্বে সাবজেক্টের স্থানে দুইটা শব্দ আছে, যাদের প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। বাক্যের শেষ অংশে প্রিপোজিশন ফ্রম, এরপরে একটা ওয়ার্ড থাকায় সেই অ্যাভাবটা নাউন হয়ে গেছে। প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া আছে, পড়লে মনে হবে কোনো টিচার ধরে ধরে পড়াই দিচ্ছে, সব ব্যাখ্যা দেওয়া আছে। সুতরাং ক্লাস করলে, মনোযোগ দিয়ে ক্লাস করার পর আর হচ্ছে আপনার মানে বই কেনার দরকার হবে না, এক্সারসাইজ করার জন্য শীট কেনার দরকার হবে না, ঠিক আছে? যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখে তারা একটা আমাকে বিষয় বলে, সেটা হলো যে আমি নাকি হচ্ছে তাদেরকে যোগাযোগ করার জন্য কোনো নাম্বার দেয় না, অনেকে এডমিশন নিতে চায় যোগাযোগ করার নাম্বার পায় না, যার কারণে আজকে আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা অবশ্য আমি আজকে ইউটিউবে একদম পাবলিক করে দিব। যারা অ্যাডমিশন নিতে চায় বিসিএস প্রিলিমিনারি বা রিটেন কোর্সের জন্য, তাদের উদ্দেশ্যে আমি বলছি তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারে 01623739274। আমার রিটেন বিসিএস এবং ব্যাংক জবের রিটেন ব্যাচে মোট ক্লাসের সংখ্যা হলো 45, 45টা ক্লাস, পিডিএফ শিট দেওয়া হবে 45টা, প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, জুমে ক্লাস হবে। এর কোর্স ফি হলো 3060 টাকা, একদম ফিক্সড। 5000 ছিল, ভর্তি নতুন ব্যাচ উপলক্ষে 2000 ডিসকাউন্ট, মানে 3060। আর যারা বিসিএস প্রিলিমিনারি ক্লাস করবে, বিসিএস প্রিলিমিনারি ক্লাসগুলো করে ভার্সিটি অ্যাডমিশন কমপ্লিট হতে পারে, এটা দিয়ে ব্যাংক জব এবং অন্যান্য চাকরির পরীক্ষা, মানে ইংরেজির যা কিছু আছে, গ্রামার এবং সাহিত্য সবকিছু ক্লাস হবে 45টা ক্লাসে। এখানে কোর্স ফিও 3060 টাকা এখন ডিসকাউন্ট দেওয়ার পরে। তবে কেউ যদি বলে যে আমি প্রিলি এবং রিটেন একসাথে করব, তাহলে কোর্স ফি হয় 6000 টাকা, কিন্তু তার জন্য সর্বোচ্চ 1000 টাকা আরো ডিসকাউন্ট নেওয়া যাবে, মানে 5100 টাকায় যে কেউ 90টা ক্লাস করতে পারবে। সপ্তাহে 3 দিন প্রিলিমিনারি ক্লাস, সপ্তাহে 3 দিন রিটেনের ক্লাস। মজার বিষয় হচ্ছে আমি অনেক স্টুডেন্টকে দেখি যারা প্রিলিমিনারি প্রিপারেশনটাই শুধু আগে নেওয়ার চিন্তা করে, রিটেনের চিন্তা করে না। অথচ আফসোস, একটা জিনিস খেয়াল করেন, মানুষ 1 বছর পড়াশোনা করে 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু 120 পায় না, কত কঠিন হয়ে যায়, এটাই পায় না অনেকেই। সেখানে কোন স্টুডেন্ট মাত্র 4 মাস পড়াশোনা করে, রিটেনের জন্য 4 মাস টাইম পাওয়া যায় সর্বোচ্চ, মাত্র 4 মাস পড়াশোনা করে সে 900 নম্বরের লিখিত প্রস্তুতি নেওয়ার চিন্তা করে কেমনে? অসম্ভব। সুতরাং যারা সত্যি সত্যি রিটেন পাস করে তাদের বেশিরভাগই 95% স্টুডেন্টই প্রিলিমিনারি প্রিপারেশন যখন নেয় তখন অন্তত রিটেনের ইংলিশ এবং ম্যাথের প্রিপারেশন নেয়। একজন ধরেন টানা 2 বছর খুব পড়াশোনা করে প্রিলি পাস করলো, টিকলো, কিন্তু তার রিটেনের প্রিপারেশন ভালো না থাকার কারণে সে রিটেনে ফেল করলো। লাভ আছে প্রিলি পাস করে? কোনো লাভ নাই। এজন্য আমি অবশ্যই বলবো একজন পরীক্ষার্থীর প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে নাকি দেয়নি সেটা কোনো বিষয় না, তাকে প্রিলিমিনারির পাশাপাশি অন্তত রিটেনের জন্য ইংলিশ এবং ম্যাথের প্রিপারেশন নিতেই হবে, নেওয়া উচিত। তা না হলে সেই ছেলেটা বা মেয়েটা প্রিলিমিনারি পাস করার পর যখন খুশিতে বাকবাকুম হবে, তখন সে ওই সময়ের মধ্যে রিটেন ইংলিশের ট্রান্সলেশন অসম্ভব, ওটা আয়ত্ত আনা অসম্ভব ওই 3 মাসের মধ্যে। আবার ম্যাথ আর অন্যান্য সাবজেক্ট পাগল হয়ে যাবে। এটা অনেকে বুঝাইতে পারি না। অনেকে মনে করে আগে প্রিলি তো পাস করি। আরে ভাই, তুমি প্রিলি পাস করে লাভ কি? এমন তো না যে প্রিলি পাস করলে ক্যাডার না হলে একটা জব দিবে, এমন তো না। প্রিলি তো বাছাই পরীক্ষা, এটা পাস করার পর তোমাকে রিটেনের তো প্রস্তুতি নিতে হবে। বরং প্রিলিমিনারির সময় রিটেনের প্রিপারেশন নেওয়ার টাইম পাওয়া যায়, কিন্তু প্রিলি পাসের পর রিটেনের প্রিপারেশন নেওয়ার টাইম পাওয়া যায়। তো এই হচ্ছে বিষয়, আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে। ক্লাস যারা যারা করেছেন তাদের প্রত্যেককেই আমি হচ্ছে ক্লাস শেষে শীটটা দিয়ে দিব। তো আমি একটু যদি আজকের ক্লাস শেষে জিজ্ঞেস করি কাউকে যে আজকের ক্লাস করে কি কি অভিজ্ঞতা হলো, নতুন যারা আছে আমি তাদেরকে জিজ্ঞেস করে কি বলবে। যেমন আমি ওই যে শুভ কুণ্ডুকে যদি বলি আজকে ক্লাস করে কি এক্সপেরিয়েন্স হচ্ছে শুভ কুণ্ডু, মানে ক্লাস তো জুমে মনে হয় আরো করা হয়েছে, ভার্সিটিতে অন্য জায়গায়। ভার্সিটিতে কি পড়াশোনা শেষ?
জি জি স্যার। আচ্ছা, জুমের তো এক্সপেরিয়েন্স আছে তাই না, জুম ক্লাস করা সম্পর্কে? জি। আচ্ছা, আজকের ক্লাস সম্পর্কে কোনো কমপ্লেইন আছে বা কোনো কমপ্লিমেন্ট আছে, এটা করলে ভালো হয় বা এটা শিখছিল এরকম কিছু? না স্যার, টু বি অনেস্ট, যেহেতু আজকে প্রথম ক্লাস, একটু মানে সবকিছু প্যাটার্ন অনুযায়ী বুঝতে গেলে একটু জাস্ট মিসম্যাচ হচ্ছে, বাট আপনার থিওরি অনুযায়ী আপনি যেভাবে প্রিসাইজলি পড়িয়েছেন সেটা অনেক বেটার মনে হচ্ছে আমার কাছে। অন্যান্য দশটা মানে মানে এটা বেসিক তো লেকচার প্রমাণিত থেকে আমার কাছে হয়েছে মনে যে হচ্ছে খাতা কলম ছাড়াই ক্লাস করা যায় তাই না? খাতা কলম তো জি স্যার। লাগতেছে না, এখানে জাস্ট মনোযোগ দিতে হবে। আমি খাতা কলমে লিখতে দেই না, আমি কিন্তু চাইলে বোর্ডে পড়াতে পারি, আমার বোর্ডও আছে। তো আমি যদি খেয়াল করি যে বোর্ডে পড়াতে গেলে একটা স্টুডেন্টের 50% কনসেন্ট্রেশন চলে যায় তার লেখায়, আর 50% আসে হচ্ছে যে পড়ায়। তো দরকার কি আমি স্ক্রিনে বুঝাবো, সবাই মনোযোগ দিবে শুধু কথায়, আর ক্লাস শেষে শিট, সেটাই ভালো না? জি স্যার, সেটাই জি স্যার। ভালো। আচ্ছা, থ্যাংক ইউ শুভ স্যার। কুন্ডু। আচ্ছা, আমি আরেকজনকে বলবো, যেমন আছে এখানে সামিরা আহমেদ তারিন, এটা তার আজকে প্রথম ক্লাস। তারিন, কি এক্সপেরিয়েন্স কি আজকের ক্লাসের? স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার অনেক ভালো লেগেছে ক্লাসটা। আচ্ছা, মানে কোনো কারণ আছে ভালো লাগার, এক্স্যাক্টলি কারণ? জি স্যার, কারণ আছে, কারণ এরকম ভাবে বেসিকলি মানে বেসিক থেকে এত সুন্দর করে আমি আগে কখনো কারো কাছে শিখিনি। আমি যেহেতু প্রথম প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছি, তা আমার কাছে এটা অনেক সুন্দরই লেগেছে, মানে খাতা কলমের প্রয়োজন হচ্ছে না। থ্যাংক ইউ। আর কোনো মানে হচ্ছে কোনো ফিডব্যাক দেওয়ার মতো আছে যে এটা করলে আরো একটু ভালো হতো, এরকম করলে ভালো হতো? না স্যার, সেরকম কিছু মনে হচ্ছে না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যদি আরেকজন এখানে আছে নতুন, যেমন হচ্ছে যে কি নাম, সুমাইয়া। এই সুমাইয়া কি আমাদের সুমাইয়া? পিচ্ছি সুমাইয়া? জি স্যার, কিভাবে যে বলবো আমার পরিচয়, আপনি তো আমাকে ভুলে গেছেন। তুমি কই থেকে আবিষ্কার হলা? আমি তো জানতাম না, তহিদের কাছে শুনলাম যে ক্লাস হচ্ছে, ফ্রি ক্লাস, তাই ঢুক